আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তৃতীয় পরীক্ষা মূল্যায়নের যে 14 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ কিশোরনগর এসএস সদন এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ, এটা হবে পাথুরে চুন। দুয়ে পারদ হলো একটি, এটা হবে তরল ধাতু। এরপরে তিনে দিকে আছে স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা হলো এটা নততল হবে। চারে স্পর্শহীন বল হলো এটা হবে ওজন। পাঁচে আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে এটা হবে বি ও সি উভয়ই, অর্থাৎ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার ও তৃতীয় শ্রেণীর লিভার। এরপরে ছয়টা আছে বৃদ্ধির হার বলতে বোঝায় এটা হবে বৃদ্ধি বাই সময়। এরপর সাথে এটা আছে কোন বর্জ্য পদার্থটি মাটিকে দূষিত করে না, এটা হবে কোলার খোসা। আটে ঘর্ষণ বল গতিশীল বস্তুর গতিকে এটা হবে কমিয়ে দেয়। নয়ে কোন রাশিটি মৌলিক রাশি নয়, এটা ত্বরণ হবে। 10 একটি ফার্নের উদাহরণ হলো এটা হবে ঢেঁকি শাক। 11 কলেরা রোগের জীবাণুটি হলো এক প্রকার, এটা হবে ব্যাকটেরিয়া। 12 পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যটি হলো এটা হবে পুরনো লোহার রড। 13 তিমির সাঁতার কাটার অঙ্গের নাম হলো এটা হবে ফ্লিপার। 14 কোন বিজ্ঞানী মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন, এটা হবে কার্ল ফন ফিশ। যেটা আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো সাতটি। একে আছে নততল ও ভূমির মধ্যে কোন সর্বদা এটা হবে সূক্ষ্মকোণ হবে। দুয়ে ময়ূর হলো এটা হবে সর্বোচ্চ শ্রেণীর খাদক। তিনে যেসব রাশি অন্য রাশির ওপর নির্ভর করে না তাদের মৌলিক রাশি বলা হয়। চারে এটা হবে লাল পিঁপড়েরা যুদ্ধে পটু। পাঁচে হেরিঙ্গাল নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়। এরপর ছয়টা আছে অ্যামোনিয়ার সংকেত হলো এটা হবে NH3। সাথে বাজার থেকে পাওয়া বর্জ্য পদার্থ হলো পচা সবজি। আটে আমাদের শরীর যে সব ছোট ছোট কুঠুরি বা ঘর দিয়ে তৈরি তাদের বলা হয় তবে কোষ। এরপরে তিনে দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 14টি। একে আছে ভাইরাস কাকে বলে, এর উত্তরটি হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত অতি ক্ষুদ্র অকোষীয় রোগ সৃষ্টিকারী পোষক কোষের পরজীবী রূপে বসবাসকারী ও বংশবিস্তারে সক্ষম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তুকে ভাইরাস বলা হয়। এরপরে দুইটা আছে নেকটার কি, নেকটার হলো ফুলের মিষ্টি রস। তিনে উপগুণিতক একক কাকে বলে, এর উত্তরটি হলো উপগুণিতক একক এসআইতে প্রমাণ মিটারকে পরপর 10 দিয়ে ভাগ করে বা 1/10 দিয়ে গুণ করে ক্রমশ ছোট একক পাওয়া যায়, এগুলিকে বলা হয় মিটারের উপগুণিতক একক। এরপরে চারিটা আছে একটি তরল বর্জ্য পদার্থের উদাহরণ দাও। একটি তরল বর্জ্য পদার্থের উদাহরণ হলো নোংরা জল। পাঁচে আছে যন্ত্র কাকে বলা হয়, এর উত্তরটি হলো যন্ত্র। যন্ত্র হলো এমন একটি ব্যবস্থা যার একটি স্থানে সুবিধাজনকভাবে বল প্রয়োগ করে অপর কোনো স্থানের বাধাকে অতিক্রম করা যায়, অথবা যে ব্যবস্থার সাহায্যে কম বল প্রয়োগ করে সহজে অনেক বেশি বাধা অতিক্রম করা যায় তাকে যন্ত্র বলে। এরপরে ছয়টা আছে লোহার চিহ্ন লেখো, লোহার চিহ্ন হবে FE। সাথে যোজ্যতা কাকে বলে, এর উত্তরটি হলো কোনো মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা বলে। এরপরে আটটা আছে এসআইতে আয়তনের একক কি, এসআইতে আয়তনের একক হলো ঘনমিটার। এরপর নয়টা আছে বাঘ রাতের বেলা ভালো করে দেখতে পায় কেন, এর উত্তরটি হলো বাঘের চোখের রেটিনায় অবস্থিত ট্যাপেটাম লুসিডাম থাকার কারণে বাঘ রাতের বেলা ভালো দেখতে পায়। এরপরে 10টা আছে কোন বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপন্ন হয়, গোবর থেকে বায়োগ্যাস উৎপন্ন হয়। এরপরে 11 আছে বীজপত্র কাকে বলে, এর উত্তরটি হলো বীজের সঙ্গে লেগে থাকা পাতার মতো অংশকে বীজপত্র বলে। এরপরে 12 আছে কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1 এর কম হয়, তবে তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1 এর কম হয়। 13 শক্তির নিত্যতা সূত্রটি লেখো, এর উত্তরটি হলো
শক্তি নিত্যতা সূত্রটি হলো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এরপরে 14 জায়গায় যেটা আছে, স্থিতিশক্তি কাকে বলে? এর উত্তরটি হলো স্বাভাবিক অবস্থান বা আকৃতি পরিবর্তনের ফলে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুতে সঞ্চিত শক্তিকে স্থিতিশক্তি বলা হয়। উদাহরণ, সংকুচিত স্প্রিংয়ে সঞ্চিত শক্তি স্থিতিশক্তির উদাহরণ। এরপরে 15 আছে, ব্যাকটেরিয়ার রাজ্যকে কি বলা হয়? ব্যাকটেরিয়ার রাজ্যকে মনেরা বলা হয়। এরপরে 4 দিকে আছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো সাতটি। একে আছে অক্সিজেনের দুটি ধর্ম লেখো। এর উত্তরটি হলো, এক হচ্ছে বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় মৌলিক পদার্থ, 2 জ্বলতে সাহায্য করে, 3 হচ্ছে শ্বাসকার্যে সাহায্য করে, 4 স্বাদহীন, 5 বায়ু অপেক্ষা সামান্য ভারী, 6 হচ্ছে অক্সিজেনকে শুধু গ্যাস রূপেই পাওয়া যায়। এটাই তোমরা যে কোনো দুটি বলে দেবে। এরপরে 2টা আছে মস জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তরটি হলো, মস জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো, এক হচ্ছে এদের দেহে ফুল ফোটে না তাই এরা অপুষ্পক, 2 দেহে কাণ্ডের মতো অংশ কলেট, পাতার মতো অংশ ফাইলোয়েট এবং মূলের মতো অংশ রাইজোয়েট থাকে। বড় গাছের গুঁড়িতে ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় এই জাতীয় উদ্ভিদকে জন্মাতে দেখা যায়। 4 দেহে ক্লোরোফিল থাকে তাই নিজেরা খাদ্য তৈরি করতে সক্ষম। এককোষী রাইজোয়েট দ্বারা মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে। 5 দেহে সংবহন কলা থাকে না। 6 কিছু কিছু মসের মাথায় দিকে টুপির মতো ক্যাপসুল দেখা যায়। এই ক্যাপসুলের মধ্যেই ছোট ছোট রেণু উৎপন্ন হয়। পরে এই ক্যাপসুলটি শুকিয়ে রেণুগুলি ভিজে মাটিতে পড়ে নতুন মস তৈরি করে। এরপরে 3টা আছে, গড় সৌরদিন বলতে কি বোঝায়? এর উত্তরটি হলো, গড় সৌরদিন সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকেই বলা হয় গড় সৌরদিন। এর মান মোটামুটি 24 ঘন্টা। এরপরে 4টা আছে, ম্যাগনেসিয়ামকে বাতাসে পোড়ালে কি উৎপন্ন হয়? উৎপন্ন যৌগের সংকেত লেখো। এর উত্তরটি হলো, ম্যাগনেসিয়ামকে বাতাসে পোড়ালে উজ্জ্বল আলোর তারটি জ্বলতে থাকে এবং সাদা গুঁড়ো তৈরি হয়। ম্যাগনেসিয়াম এবং বাতাসের অক্সিজেন জুড়ে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো তৈরি হয়। এরপরে প্রশ্নের উত্তরটি হলো যে উৎপন্ন যৌগের সংকেত হলো 2MgO অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপরে 5টা আছে, পুলি বা কপিকল কি? এটি কিভাবে কাজ করে? এর উত্তরটি হলো, কপিকল, পুলি বা কপিকল হলো একটি শক্ত কাঠ বা ধাতু নির্মিত চাকা যার পরিধি বরাবর খাঁজকাটা অংশে দড়ি পেঁচানো থাকে। এই দড়ির এক প্রান্তে ধরে নিচের দিকে টান দিলে অপর প্রান্তে রাখা বস্তু উপরে উঠে আসে। এরপরে 6টা আছে, বাবা সিহর্স ও মা সিহর্সের একটি করে আচরণ লেখো। এর উত্তরটি হলো, বাবা সিহর্স তার লেজের কাছের থলিতে রাখা ডিমগুলিকে দিনরাত পাহারা দেয় এবং ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর বাচ্চাগুলিকে থলির মধ্যে রেখে বড় করে তোলে। মা সিহর্সের একটি আচরণ হলো, মা সিহর্স বাবা সিহর্সের লেজের কাছে অবস্থিত থলিতে ডিম তুলে রাখে। এরপরে 7টা আছে, জৈব ভঙ্গুর পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো, জৈব ভঙ্গুর প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে, যেমন শাকসবজির পরিত্যক্ত অংশ, ছেঁড়া বই খাতা প্রভৃতি। এরপরে 8টা আছে, খাদ্যস্থিত রাসায়নিক শক্তি কাকে বলে? এর উত্তরটি হলো, খাদ্য থেকে শক্তি উৎপাদনের সময় খাদ্য মধ্যস্থ বিভিন্ন পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে। এর ফলে ওই সব পদার্থ মধ্যস্থ অণুর গঠনের অনেক পরিবর্তন হয় এবং শক্তি উৎপন্ন হয়। এই শক্তিকেই খাদ্যের রাসায়নিক শক্তি বা খাদ্যের রাসায়নিক স্থিতিশক্তি বলা হয়। এরপরে 5 আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি। 1 আছে, খাদ্য পিরামিড কি?
খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলা হয়? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে পুষ্টিস্তর বা ট্রপিক লেভেল বলা হয়। এরপর এটা হচ্ছে খাদ্য জাল বলতে কি বোঝায়? এর উত্তরগুলি হলো খাদ্য পিরামিড যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে উপরে ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকে বলা হয় খাদ্য পিরামিড। এবার এটা হচ্ছে খাদ্য জাল। একই উদ্ভিদ বা প্রাণী একাধিক খাদক সম্পর্কে যুক্ত থাকে, তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মতো অংশ গঠন করে তাকেই বলা হয় খাদ্য জাল। এরপরে দুইটা হচ্ছে ফোরার পদ্ধতি কি? একটি চিত্রের মাধ্যমে সংক্ষেপে বর্ণনা করো। এর উত্তরটি হলো বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একে ফোরার পদ্ধতি বলে। ফোরার বলতে বোঝায় রিডাক্ট, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। এই যে তোমাদের পাশে চিত্রের মাধ্যমে দেখানো আছে, তোমরা একটু দেখে নাও। একইটা হচ্ছে কমিয়ে আনা, রিডাক্ট, যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। দুই হচ্ছে আবার কাজে লাগানো, রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরিতরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। এরপর তিনটা হচ্ছে পুনর্ব্যবহার করা, রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। চারিটা হচ্ছে প্রত্যাখ্যান করা, রিফিউজ, পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। এরপরে তিনটা হচ্ছে আর্থপোড়া পর্বে প্রাণীদের বৈশিষ্ট্যগুলি লেখো, একটি উদাহরণ দাও। এর উত্তরটি হলো আর্থপোড়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলি হলো, এক হচ্ছে দেহ সাধারণত 3টি অংশে বিভক্ত, মস্তক, বক্ষ ও উদর। 2 এদের দেহে উপস্থিত সুঁড় ও পাগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে। 3 প্রতিটি দেহখণ্ডকে সাধারণত এক জোড়া করে সন্ধির উপাঙ্গ থাকে, যুক্ত পদের জন্য এদের সন্ধিপদী বলে। 4 দেহ কাইটিন নির্মিত শক্ত বহিঃকঙ্কাল বা খোলক দ্বারা আবৃত। 5 পুঞ্জাক্ষী বর্তমান। আর উদাহরণ হলো আরশোলা, মাছি ইত্যাদি। এরপরে চারিটা আছে দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। ঘূর্ণন অক্ষ কাকে বলা হয়? এর উত্তরগুলি হলো, এই যে দুই দিকে যেটা আছে তোমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার, এই দ্বিতীয় শ্রেণীর লিভারের যে চিত্রটা অঙ্কন করা আছে তোমরা দেখে নাও। প্রথমে সি বিন্দুতে এটা আছে আলম্ব, বি বিন্দুতে আছে বাধা এবং এ বিন্দুতে এটা আছে বল। এখানে হচ্ছে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় থাকে বাধা। চক্র ও অক্ষদণ্ড হলো এক প্রকার ঘূর্ণনক্ষম সরল যন্ত্র। এই যন্ত্রে একটি কম ব্যাসার্ধের বেলনাকার দণ্ডের সঙ্গে একটি বেশি ব্যাসার্ধের চক্র দৃঢ়ভাবে যুক্ত থাকে। কম ব্যাসার্ধের লম্বা বেলনাকার দণ্ডটিকে বলে অক্ষদণ্ড। চক্র ও অক্ষদণ্ড উভয়েই তাদের সাধারণ কেন্দ্রগামী একটি স্থির অক্ষকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে। এই অক্ষকে ঘূর্ণন অক্ষ বলে। এরপরে 5 আছে মশার জীবনচক্র বর্ণনা করো। চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি? চাষি পিঁপড়েদের প্রিয় খাবার হলো সাদা ছত্রাক। এর আগের প্রশ্নের উত্তরটি হলো মশা জীবনচক্রে 4টি দশা দেখা যায়, যথা একে হচ্ছে ডিম, 2 যেটা হচ্ছে লার্ভা বা শুকির, 3 পিউপা বা মুকির, 4 আছে পূর্ণাঙ্গ মশা। একে আছে ডিম, পূর্ণাঙ্গ স্ত্রী মশা স্রোত নেই এমন বদ্ধ জলে ডিম পাড়ে। ডিমগুলি এককভাবে অথবা দলবদ্ধভাবে জলে ভেসে থাকে। 2 লার্ভা বা শুকিট, 2 থেকে 5 দিনের মধ্যে ডিম ফুটে লার্ভা বা শুকিট নির্গত হয়। এদের দেহ মস্তক, বক্ষ ও উদরের বিভক্ত থাকে এবং সাইফনের সাহায্যে বায়বীয় পরিবেশের সঙ্গে গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটায়। লার্ভারা কিলবিল করে ও জলের খাবার খেয়ে বড় হয়ে ওঠে। এটা হচ্ছে পিউপা বা মুকিট। পরিণত লার্ভা পিউপায় পরিণত হয়। পিউপা কমা আকৃতির দেখতে এবং পিউপেরিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। পিউপারা কিছু খায় না। এরপর 4 আছে পূর্ণাঙ্গ মশা। কিছুদিন পরে পিউপারা খোলস ত্যাগ করে পুরোপুরি একটি মশা হয়ে উড়ে যায়। এরপরে 6 আছে জলকে যৌগিক পদার্থ বলা হয় কেন? একটি পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও। এর উত্তরটি হলো
জলকে যৌগিক পদার্থ বলা হয় কারণ এক হচ্ছে জলকে বিয়োজিত করলে বিভিন্ন ধর্মবিশিষ্ট দুটি মৌলিক পদার্থ হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যায়। দুই হচ্ছে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত জলের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজন অনুপাত সর্বদা 1:8 হয়। 3 হচ্ছে জলের নির্দিষ্ট ফুটনাঙ্ক ও হিমাঙ্ক বর্তমান যা হাইড্রোজেন ও অক্সিজেনের থেকে সম্পূর্ণ পৃথক। 4টা হচ্ছে জলের উপাদান মৌলগুলিকে সহজ ভৌত উপায়ে পৃথক করা যায় না। 5 হচ্ছে বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতেই 2 আয়তন হাইড্রোজেনের সঙ্গে 1 আয়তন অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। এরপরে সাথেটা হচ্ছে পরিমাপে অনুমানের গুরুত্ব কি? অনুমান করে পরিমাপের দুটি উদাহরণ দাও। এর উত্তরটি হলো পরিমাপে অনুমানের গুরুত্ব। প্রাত্যহিক জীবনে সবসময় পরিমাপের যন্ত্র দিয়ে পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের অনুমানের ওপর নির্ভর করতে হয়, কারণ সঠিক পরিমাপের জন্য প্রয়োজনীয় যন্ত্র ও সব সময় সর্বত্র আমাদের হাতের কাছে থাকে না দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য। তাই আমাদের আনুমানিক পরিমাপ করতেই হয়। যেমন এক হচ্ছে স্কুলে বা অফিস যাওয়ার জন্য দেরি হয়ে গেলে আমরা তাড়াতাড়ি হাঁটি বা গাড়ি চালাই। এক্ষেত্রে কতটা জোরে হাঁটলে বা গাড়ি চালালে সঠিক সময়ে পৌঁছানো যাবে তা আমরা নিজেরাই অনুমান করি। 2টা হচ্ছে দৈনন্দিন রান্নার কাজে আমরা অনুমান করে নুন, তেল, চিনি, মশলা দিয়ে সুস্বাদু রান্না করি। 3 গায়ে জ্বর আছে কি না দেখতে হাত দিয়েই উষ্ণতা অনুমান করি। এক্ষেত্রেও প্রায় নির্ভুলভাবে বলা যায় জ্বর হয়েছে কি না। এরপর 4টা হচ্ছে সাইকেল বা গাড়ির ক্ষেত্রে আমরা সময় অনুমান করে ব্রেক কষি ও সঠিক স্থানে গাড়ি এনে থামাই। ওপরের উদাহরণগুলি থেকে বোঝা যায় আমাদের দৈনন্দিন জীবনে অনুমানের গুরুত্ব অপরিসীম। এরপরে 8টা হচ্ছে একটি মোমবাতি জ্বালিয়ে একটি কাঁচের গ্লাস দিয়ে ঢাকা দেওয়া হলো, কি ঘটবে কারণসহ লেখো। এই ঘটনা থেকে কি প্রমাণিত হয়? এর উত্তরটি হলো দেখা গেল মোমবাতিটি কিছুক্ষণ জ্বলার পর নিভে গেল। এমন হলো কারণ গ্লাসের ভিতরে যতক্ষণ পর্যন্ত অক্সিজেন ছিল ততক্ষণ মোমবাতিটি জ্বলছিল। মোমবাতির দহনে অক্সিজেন ধীরে ধীরে কমতে থাকে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিজে জ্বলে না ও অন্যকে জ্বলতেও সাহায্য করে না। তাই অক্সিজেন গ্যাস নিঃশেষিত হয়ে গেলে মোমবাতিটি নিভে যায়। বলছে গ্লাসের ফাঁকা অংশে অক্সিজেন পূর্ণ বায়ু ছিল। এরপর যেটা হচ্ছে এর থেকে প্রমাণিত হয় অক্সিজেন কোনো জিনিসকে জ্বলতে সাহায্য করে, অর্থাৎ অক্সিজেন দহনে সাহায্য করে। 2 বাতাসের মধ্যে অন্যান্য গ্যাসের সঙ্গে মিশে থাকা সত্ত্বেও অক্সিজেনের ধর্ম বজায় থাকে, অর্থাৎ বায়ু একটি মিশ্র পদার্থ। এরপরে 9 যেটা আছে বিরুৎ ও গুল্ম কাকে বলে? যোগ কোন পর্বভুক্ত প্রাণী? যোগ হচ্ছে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী। এর আগের প্রশ্নোত্তরটি হলো বিরুৎ যে সমস্ত উদ্ভিদের ডালপালা প্রায় থাকেই না, কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন ও ছোট প্রকৃতির হয় তাদের বিরুৎ বা হার্বস বলে। উদাহরণ ধান গাছ, কুমড়ো গাছ, সর্ষে গাছ প্রভৃতি। এরপরে এটা হচ্ছে গুল্ম যে সমস্ত উদ্ভিদের কাণ্ড বেশি বড় হয় না, প্রচুর ডালপালা তৈরি করে এবং সামান্য কাষ্ঠল হয় তাদের গুল্ম বা শ্রাবস বলে। উদাহরণ লঙ্কা গাছ, জবা গাছ, গোলাপ গাছ প্রভৃতি। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 14 দাগে কিশোরনগর, এসএস সদন, এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।